চট্টগ্রাম প্রেস ক্লাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আয়োজনে নির্বাচন উপলক্ষে সেমিনারে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমরা কে কে এখানে উপস্থিত আছি, দয়া করে এটা বন্ধ করে দেন। ওয়েস্ট অফ টাইম। যারা অডিয়েন্স আছে তাদের অ্যাটেনশনের একটা সময়সীমা আছে। সাইকোলজিস্টরা বলে 7 মিনিটের পরে নাকি কেউ বক্তৃতা শুনে না। অডিয়েন্স সুইচ অফ করে দেয়, সুইচ অফ। 7 মিনিটের পরে কেউ বক্তৃতা শুনে না, অডিয়েন্সও সুইচ অফ করে দেয়। তা আমি তো বলেই যাইতেছি, কে শুনলো কি শুনলো না এটা আমার কোনো দরকার নেই, খালি বলেই যাইতেছি। সুতরাং দিস থিংস এটা তোমাদেরকে শুরু করতে হবে। তোমরা যারা নতুন প্রজন্ম, আগামীতে রাজনীতিবিদ হবে, বিএনপি ইনশাআল্লাহ রাজনীতি করবে, দেশের জন্য কাজ করবে, এই সমস্ত নতুন বাংলাদেশের কথা বললে নতুন কালচার আনতে হবে। অ্যান্ড গ্লোবালি সবচেয়ে সহজ জিনিস কি জানেন? গ্লোবালি বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে এগুলো কেউ আবিষ্কার করতে হয় না, ইট ইজ অলরেডি দেয়ার। অল দ্য গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস আপনাদেরকে শিখতে হবে। আমাদের বিএনপির আমরা যে নীতিমালা করেছি, এই যে স্বাস্থ্যের জন্য, শিক্ষার জন্য, আইটি, ব্যবসার জন্য, যতগুলো আমরা এই প্রোগ্রাম আমরা নীতিমালা তৈরি করেছি আগামী সরকারের জন্য ইনশাআল্লাহ, আমরা কিন্তু আবিষ্কার করি নেই কিছু, আমরা গ্লোবাল বেস্ট প্র্যাকটিস থেকে ওখান থেকে নিয়েছি। কোন দেশে কোনটা ভালো কাজ করেছে, কোন পন্থায় কাজ করেছে, কিভাবে বাস্তবায়ন করছি, আমরা উই হ্যাভ টেকেন ইট ফ্রম গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস। তা আমাদের এই যে তোমরা যারা আছো, তোমাদেরকে ওই পথে চলতে হবে, আবিষ্কার করতে হয় না তো। গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস ফলো করবা, উইল বি অলরাইট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ব্রিফ করছিলেন। আমরা সরাসরি ছিলাম তার ব্রিফিংয়ে। সরকারের পরিকল্পনা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী। দুপুরে এক নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। তিনি বলেন, নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি শুরু করেছে সেনাবাহিনী। জানানো হয়, সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই গুমের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারে কোনো বাধা নেই। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করবে 1 লাখের বেশি সেনা সদস্য। ভোট ঘিরে এর মধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করেছে সেনাবাহিনী। নির্বাচনকালীন সময়ে জেলা, উপজেলা, ক্ষেত্রবিশেষে আসন ভিত্তিক ক্যাম্প করার কথা ভাবছে সেনাবাহিনী। নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরতে চায় তারা। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। একটি স্বার্থন্বেষী মহল সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে বলে ব্রিফিংয়ে অভিযোগ করা হয়। কাজের মধ্য দিয়ে এর জবাব দেওয়ার কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে। যেখান থেকে ঢাকামুখী অস্ত্রের চালান ধরা পড়েছে, এটা অবশ্যই আমাদেরকে কনসার্ন করা উচিত। আমরা অবশ্যই এটা নিয়ে চিন্তিত, বাট অ্যাট দ্য সেম টাইম এই যে ধরা পড়েছে এটাও তো একটা সাফল্য। সো আমরা আমাদের অভিযান জোরদার করব। ব্রিফিংয়ে উঠে আসে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গ, যা সরকারের সিদ্ধান্তের উপর ছেড়ে দেয়া হয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা। আইসিটি অ্যাক্টের অধীনেই বর্তমানে মামলাটি পরিচালিত হচ্ছে। আমরা সরকারের সাথে এঙ্গেজমেন্টে আছি, আমরা রেডিও আছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পূর্ণ করবে। 5 আগস্টের পর থেকে দেশের ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় কাজ করছে সেনাবাহিনী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে
আগে গণভোট হতে হবে এমন দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে সিলেট ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডক্টর শফিক। জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে। নির্বাচন আয়োজনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে জামায়াতের আমির বলেন, দলটি কখনোই নির্বাচনমুখী ছিল না। তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হবার পর 2 দিনের সফরে নিজ এলাকা সিলেটে যান ডক্টর শফিকুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় করেন নেতাকর্মীরা। আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সেজন্য তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলন যেন সে দেখতে পারে। এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। বিএনপির চেয়ারপারসন সহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে এনসিপি। নারায়ণগঞ্জে এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে গোদনাইল এলাকায় প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটি সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজনীতি ও নির্বাচনে কালো টাকার মালিক, পেশি শক্তি সহ যেসব অপসংস্কৃতি রয়েছে তা চ্যালেঞ্জ করতে চায় এনসিপি। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব। অভ্যুত্থানের পর গঠিত নতুন ব্যবস্থায় পুরনো রাজনৈতিক ব্যবসা আবারও চালু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ের কামাতকাজল দিঘি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় এই কথা বলেন তিনি। সার্জিস আরও বলেন, আগের রাজনৈতিক দলগুলো আবারও ধান্দাবাজিতে লিপ্ত হয়েছে। চাঁদাবাজি থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার পর্যন্ত একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। কেউ কেউ সুযোগ পেয়ে দেশে আবারও খারাপ অবস্থার সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন সার্জিস আলম। যারা অপকর্ম করছে তারা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি। অভ্যুত্থানের পরে যখন নতুন একটা বাংলাদেশ আসলো, এখানে আমরা দেখলাম যে আগের যারা রাজনৈতিক দল ছিল, বেশিরভাগ রাজনৈতিক দল আবারও ধান্দাবাজিতে লিপ্ত হওয়া শুরু করেছে। আগের যা সিস্টেম, ওই সিস্টেম আবার নতুন করে চালু হওয়া শুরু করেছে এবং কেউ কেউ সুযোগ পেয়ে তার চেয়ে খারাপ অবস্থা তৈরি করা শুরু করেছে। ক্ষমতার চেয়ারে বসে যারা গণতন্ত্র প্রলম্বিত করার চেষ্টা করছে তারা সফল হবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএম জাহিদ হোসেন। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দলের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। ডক্টর জাহিদ বলেন, আগের বছরগুলোতে ভোট দিতে দেয়া হয়নি। 2026 সালেও নির্বাচনের সময় দীর্ঘ করার চেষ্টা চলতে পারে। তবে বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষ তা প্রতিহতে ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। ডক্টর জাহিদ বলেন, গণতান্ত্রিক পরিবেশ থাকলে যে কোনো ন্যায্য দাবি আদায় হবে। বিএনপি যাদের মনোনয়ন দেবে তাদের পক্ষে কাজ করতে সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও যখন আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আলহামদুলিল্লাহ ওনার দল ওনাকে নমিনেট করেছে এবং ওনার আগ্রহ আছে, কাজেই সেই অবস্থায় দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। বিএনপি ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ এবং সড়ক ও রেলপথ অবরোধ হয়েছে। পছন্দের প্রার্থীকে দল মনোনয়ন না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা, না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাপ ছড়িয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জে। ৪ নম্বর আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন তার কর্মী সমর্থকরা। সকালে ফরিদগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধরা। বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। চাঁদপুর ৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ। কুমিল্লা ১০ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দেয়ায় নাঙ্গলকোটে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা। বিকেলে ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথ অবরোধ করেন তারা। দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান নেতাকর্মীরা। আসনটিতে আব্দুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিক্ষোভ হয়েছে মুন্সিগঞ্জেও। এক আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন মনোনয়ন প্রত্যাশী বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলীর অনুসারীরা। তারা অভিযোগ করেন আসনটিতে মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী ও যোগ্য নেতাদের বঞ্চিত করা হয়েছে। এ সময় ৩১ দফা লিফলেটও বিতরণ করেন নেতাকর্মীরা। এদিকে মাদারীপুর ১ আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। সকালে শিবচর পৌর এলাকায় সড়কে অবস্থান নেন তারা। মাদারীপুর ১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে সোমবার কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। পরদিন দলের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। নির্বাচনের আগে জামিনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি। উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচনে যেসব দল অংশ নেবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদেরও। পরে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত জ্বরটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২ জনে। একই সময়ে নতুন করে আরও ১,০৬৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৫,৯৯২ জনে দাঁড়িয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অধিদপ্তর জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৫ জন, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৩ জন এবং খুলনা ও বরিশাল বিভাগে ১ জন করে ২ জন মারা গেছেন। ঢাকা মেডিকেলে যে ৩ জনের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই ৪ তারিখে ভর্তি হয়েছে, ৪ তারিখেই মারা গিয়েছে। রুগীটা ভর্তির ১২ ঘন্টার মধ্যে মারা যাওয়ার মানে কি? দুইটা মিন করে। একটা হচ্ছে যে রুগীটা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় এসেছিল, দ্বিতীয়ত যে আমাদের চেষ্টা করার সুযোগ খুবই কম ছিল। জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সবাই NS1, IgG এবং IgM পরীক্ষাটা আমি করার জন্য সবাইকে অত্যন্ত জোর অনুরোধ করছি। সমস্যাগ্রস্ত শরিয়া ভিত্তিক ৫ ব্যাংককে অকার্যকর ঘোষণা করলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন গ্লোবাল ইসলামী, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংকের সমন্বয়ে একটি বড় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত রূপ নিচ্ছে। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, নিয়োগকৃত প্রশাসক দিয়ে ৫টি ব্যাংক পরিচালিত হবে, চলবে ব্যবসায়িক কার্যক্রমও। কর্মরত জনবল থেকে কাউকে বাদ দেয়া হবে না, সবাই আগের মতো বেতন ভাতা পাবেন। সরকারি ব্যবস্থাপনায় হলেও এসব ব্যাংক পরিচালিত হবে বেসরকারি ব্যাংকের মতো। চলতি মাসেই আমানত ফেরত দেওয়া শুরু হবে বলে জানান গভর্নর। ৫ ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন হবে ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে ২০,০০০ কোটি টাকা দিচ্ছে সরকার, আর আমানতকারীদের ১৫,০০০ কোটি টাকার শেয়ার দেওয়া হবে। একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকে ৭৫ লাখ আমানতকারীর জমা আছে ১,৪২,০০০ কোটি টাকা। ঋণ রয়েছে ১,৯৩,০০০ কোটি টাকা। এর মধ্যে ৭৬% খেলাপি। কিন্তু কাগজে কলমে ছিল, আজকে এটা বাস্তবে। বাংলাদেশ ব্যাংক বলছে যে ব্যাংক আর কার্যকর
থাকবে না, থাকতে পারে না, সক্ষমতা নাই। এই কারণে এটাকে নন ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করে ওই চিঠিটা প্রেরণ করেছে। যখন মার্জার হয়ে যাবে তখন আমরা লিকুইডিটি সাপোর্ট দিতে পারবো। দর্শক, সব খবরের ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। সকালে উপজেলার ফতেহপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুই ভাই সত্তার ও এমদাদের মধ্যে জায়গা বিক্রির টাকা পরিশোধ নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি এমদাদ তার ভাই সত্তারের মেয়ের জামাতার কাছে জমি বিক্রি করে, ঝামেলা বাঁধে টাকা পরিশোধ নিয়ে। বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার সালিশও বসে, তবে কোনো সুরাহা হয়নি। গ্রামের মানুষ দুই ভাইয়ের পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে পড়ে। এরই জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে আজ সংঘর্ষে জড়ায় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া 6 ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে পাবনা 4 ও ঢাকা 10 আসনের প্রার্থী করে 91 আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দুপুরে হাতিরপুলে দলটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সময় দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বৃহত্তর স্বার্থে উদার ও মধ্যপন্থী কয়েকটি দলের সাথে নির্বাচনী জোটের বিষয়ে আলোচনা চলছে, তা সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে। এ সময় সংশোধিত আরপিওতে প্রার্থীদের জামানত বৃদ্ধিকে অগণতান্ত্রিক উল্লেখ করে নির্বাচনে যে কোনো দলের প্রতীকে নির্বাচন করার সুযোগ রাখার দাবি জানান সাকি। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত ঐকমত্যে আসার আহ্বান জানিয়ে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন। একই সাথে ঘোষণা করা হয় নবগঠিত 48 সদস্য বিশিষ্ট কমিটির নাম। কোনোভাবে এমন কোনো কাজ কোনো দলের পক্ষ থেকে করা ঠিক হবে না যাতে করে কোনোভাবে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। আমরা এটাও মনে করি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া দরকার, কারণ গণভোটের মধ্যে দিয়ে আমরা যা অর্জন করতে চেয়েছি সেটা আগে হলেও যা অর্জন করব, একই দিনে নির্বাচন হলে তাও একই জিনিস অর্জন করব। আওয়ামী লীগকে সুবিধা দিতেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় বলে আপিল বিভাগকে জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আপিল শুনানির 8ম দিনে অ্যাটর্নি জেনারেল বলেন, 2011 সালে আপিল বিভাগ 2টি নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যাবে বলে রায় দিলেও পূর্ণাঙ্গ রায়ে তা বাতিল করা হয়। রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক দণ্ডনীয় অপরাধ করেছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। তাই খায়রুল হকের শাস্তির দাবি করেন তিনি। এদিন বিএনপির পক্ষ থেকে শুনানি শেষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতির সাথে প্রতারণার শামিল। এদিন অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে শিগগিরই আসন্ন নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন আসাদুজ্জামান। ঝিনাইদহ 1 আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি। কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য, এইটা বলতে যে আমরা বলেছি যে ম্যালিশিয়াস অ্যাকশন যদি হয়ে থাকে, এই রায়টা মেনলি 2টা গ্রাউন্ডেই বাতিল হবে। এই রায়টা সেই নির্বাচনকে যেন এফেক্ট না করে এবং সেই রায়টা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়, সেটা হচ্ছে আমাদের সাংবিধানিক এবং আইনি বিধান। আমি আদালতকে বলেছি, আপনারা যে রায়ই দেবেন না কেন সেই রায়ের ইফেক্টটা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়। নির্বাচনের মৌলিক বিষয় চূড়ান্ত হলেই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জামায়াত, এমনটি জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিকেলে সিইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার প্রস্তাবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় একই দিনে গণভোট হলে এর গ্রহণযোগ্যতা হারাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এর ফলে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো টালবাহানা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করতে হবে। 8টি সমমনা দলের সাথে ঐক্যকে জোট নয় বরং যুগপৎ আন্দোলন বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।
তিনি বলেন, বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াত ইসলামী প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার জন্য স্মারকলিপি দেবে। জোট হবে কিনা এটা আমরা স্পষ্ট করেছি, এটা কোনো জোট নয়, এটা হলো যুগপৎ আন্দোলনের মতো একটা প্ল্যাটফর্ম। ইলেকশনের তফসিল ঘোষণা বা কাছাকাছি সময়ে আরও আসলে মেসিউট হবে। এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত সবারই যে আমরা কোনো জোট ফর্মাল করব না, আমরা নিজের মধ্যে একটা মিসওয়াল করব। জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 জনকে পোড়ানো সহ 7 জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় 17তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য দেন 22তম সাক্ষী। এর আগে সাক্ষ্য দেন ভুক্তভোগী পরিবার, প্রত্যক্ষদর্শী সহ 21 জন। এই মামলার আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জন। এর মধ্যে 8 জন পলাতক আছেন। এর আগে 21 আগস্ট এই মামলায় 16 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। অভিযোগে বলা হয় 5 আগস্ট 6 জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয়, তবে সে সময়ও জীবিত ছিল একজন। এছাড়া 4 আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা। এ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে প্রধান যে সুপারিশ করা হয়েছে তাতে বলা হয়েছে, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে বিমান বাহিনীর সব প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালিত করা। গত 21 জুলাই প্রশিক্ষণ চলাকালে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই শিশু। এই দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ 36 জন প্রাণ হারান, আহত শতাধিক। দুর্ঘটনার দিনই তদন্ত কমিটি গঠন করা হয়। 3 মাস পর বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তদন্ত প্রতিবেদন নিয়ে প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। দুর্ঘটনার কারণ ও তদন্ত প্রতিবেদনের উল্লেখযোগ্য সুপারিশ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন প্রেস সচিব। পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন, পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস, অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। তদন্ত প্রতিবেদনে রাজুকের বিল্ডিং কোড নিয়ে বিশেষজ্ঞ কমিটির সুপারিশও তুলে ধরেন শফিকুল আলম। বিল্ডিংটা মিনিমাম 3টা সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাঝ বরাবর। ফলে যদি আরও 3টা, তার যদি 3 সেট অফ স্টেয়ারকেস থাকতো, তাহলে এক্সপার্ট কমিটি, তদন্ত কমিটি, তাহলে ক্যাজুয়ালিটির সংখ্যা আরও অনেক কম হতো। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, ভারতে বসে শেখ হাসিনা কি নির্দেশনা দিচ্ছেন তা সরকার মনিটরিং করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া আছে। উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে। কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অব দ্য ল অ্যাপ্লাই হবে। এছাড়া চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানান, চলতি বছর জলাবদ্ধতা অর্ধেকে নামিয়ে আনতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তত 50% জলাবদ্ধতা যাতে কমিয়ে আনা যায় এই বিষয়ে উনি কিছু নির্দেশনা দিয়েছেন। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। বিরতির পর আবার স্বাগত, দেখছেন সব খবর। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে একাট্টা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 9টি দল। গণতন্ত্র মঞ্চের আহ্বানে জরুরি বৈঠক করেছে তারা। নেতারা বলছেন, প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া 7 দিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন তারা। বৈঠক করবেন বিএনপি ও জামায়াতের সঙ্গে, চেষ্টা করবেন তাদের এক টেবিলে আনার। একই সাথে ঐকমত্য কমিশনের তৈরি করা জটিলতা নিরসনে সরকারকে এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আগামী 1 সপ্তাহের মধ্যে
সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সময়সহ অমীমাংসিত ইস্যুতে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। 2 দিন পেরিয়ে গেলেও দ্বন্দ্বের কেন্দ্রমূলে থাকা বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্যে আলোচনার কোনো লক্ষণ নেই। এ অবস্থায় বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জরুরি বৈঠক ডাকে গণতন্ত্র মঞ্চ, যাতে 6 শরিক ছাড়াও যোগ দেন এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ 9টি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নেতারা। বলেন তারা এখন বিএনপি জামায়াতের কাছে যাবেন, চেষ্টা করবেন সবাইকে নিয়ে একটি সমাধানের পথ খুঁজে বের করার। আমরা নিজেদের মধ্যে কিছু বিষয়ে কাছাকাছি এসেছি এবং আমরা অপরাপর যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আবার কথা বলাটা অব্যাহত রাখব এবং আমরা আশা করছি যে আমরা সবাই মিলে একটা জায়গার মধ্যে কিছু পরিমাণে হয়তো কাছাকাছি আসতে পারবো। সেটা সরকারকে আমরা জানাবো, কিন্তু প্রধানত সরকারকে এটার আসলে সমাধান করতে হবে। এই 9টি দলের উদ্যোগে আমরা বিএনপির সাথেও বসবো, জামাতের সাথেও বসে আমরা আসলে একটা সমন্বয় করে কিভাবে আসলে এটা একটা পয়েন্টে আমরা আসতে পারি। শুধুমাত্র বিএনপি জামাতই নয়, আরও যে অন্যান্য দলগুলো আছে, ইসলামিক দল, বামপন্থী দল, মধ্যপন্থী দল, সবার সাথে আমরা এই 9টি দল বসবো। আমরা আশাবাদী অবশ্যই একটি সমাধান হতে হবে। রাজনৈতিক দলগুলোর যেমন দায়িত্ব আছে, তেমনি অন্তর্বর্তী সরকারও দায়িত্ব এড়াতে পারে না বলে মন্তব্য করেন বৈঠকে অংশ নেয়া দলের নেতারা। বলেন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সরকারের প্রতি জনগণের আস্থা কমে যাবে। সংস্কারকে নিয়ে যে সংকটের জায়গা উদ্ভূত হয়েছে সেটা যেন সুষ্ঠুভাবে এটা সমাধান হয় এবং এই জায়গাটাতে আমাদের পক্ষ থেকে আন্তরিকতা রয়েছে, কিন্তু সরকারকেই আসলে সাহসী ভূমিকা পালন করতে হবে। অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবো, তবে আমরা ইন প্রিন্সিপাল মনে করি এই আলোচনার দরকার ছিল না। সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে, সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। কারোর সাথে যদি সরকারের আলাদা কথা বলার দরকার হয়, সরকার বলে নিলেই হতো। এ সময় সংস্কার নিয়ে মুখ ঘুরিয়ে দেবার জন্য বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে বলে জানান এনসিপির আলোচিত নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। আগুন জ্বালাচ্ছে মনোনয়ন বাণিজ্য নিয়ে। এই সংকটকালীন মুহূর্তে আমরা এই মনোনয়ন বাণিজ্য এইসব কাজ না করে এখানে একীভূত হয়েছি সংস্কার বিষয়ে কথা বলার জন্য। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। সভায় জামায়াত বিএনপির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মধ্যপন্থার দলগুলোকে নিয়ে জোট করার চিন্তার কথাও আলোচনা হয়েছে বলে জানায় নেতারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। এ বিষয়ে আরো জানবো, সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত সেখানে রয়েছেন। জোবায়েদ, এ বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? এছাড়া যে ঘটনাটা ঘটেছে এটি চট্টগ্রামের বাইজিদ থানাধীন হামজারবাগ এলাকার পূর্বী মসজিদ যে স্পটটা আছে সেখানে, এবং এরশাদুল্লাহ যিনি চট্টগ্রাম ৮ আসনের বিএনপির প্রার্থী মনোনীত হয়েছেন তার গণসংযোগ চলাকালেই এই ঘটনাটা ঘটে এবং দুর্বৃত্তরা এই এরশাদুল্লাহর গণসংযোগে এসে প্রকাশ্যে গুলি করে। গুলি এরশাদুল্লাহর পায়ে লাগে এবং সারওয়ার বাবলা নামে আরেকজন যিনি সেই জায়গায় ছিলেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং আমরা যতটুকু তথ্যসূত্রে জানতে পেরেছি 8 রাউন্ড গুলি তাকে করা হয়েছে এবং সেই জায়গায় এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন এবং এরশাদুল্লাহকে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে, তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তবে সারওয়ার বাবলার যে অবস্থা সেটা অনেকটাই আশঙ্কাজনক এবং সেই আশঙ্কাজনক অবস্থাটা এখন পর্যন্ত কি সেটা চিকিৎসকরা আমাদেরকে জানানি, জানালে হয়তো আপনাদেরকে সেটা আমরা জানাতে পারবো। এবং এই যে ঘটনাটা এই সময়ে চট্টগ্রামের বিএনপির একজন যিনি এমপির পদপ্রার্থী যিনি মনোনয়ন পেয়েছেন তার জনসংযোগে এরকম হামলা, সেটা অনেকের কাছেই একেবারে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই ঘটনাটা বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার সৃষ্টি করেছে। তারা বলছেন এইরকম গণসংযোগকালে প্রকাশ্যে এরকম ঘটনা সেটা একেবারেই নিন্দনীয় এবং এটা ভীতিরও সঞ্চার করে। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল মহল সবাই এই ঘটনাটি নিয়ে বেশ এই মুহূর্তে আলোচনা সমালোচনা হচ্ছে এবং এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার পরে সেইখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেতে দেখেছি, পাশাপাশি বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তাদেরকেও যেতে দেখেছি এবং এই ঘটনাটা এতটা স্পর্শকাতর হওয়ার আরও একটি কারণ তিনি সংসদ সদস্য পদপ্রার্থী পাশাপাশি
তিনি কিন্তু চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক। সেক্ষেত্রে তার একটা নেতৃত্বের জায়গাও আছে। সেই জায়গা থেকে তার প্রতি এভাবে গুলিটা কি কোনো দুর্বৃত্তরা করেছে নাকি দলীয় কোন্দল, সেটা আসলে এখন বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে দুর্বৃত্তের গুলিতেই এই সারোয়ার বাবলা গুলিবিদ্ধ এবং এরশাদুল্লাহ তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এবং এই ঘটনার বিস্তারিতটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে আরো জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে জোবায়েদ। সরকারের অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ঘাটতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। বলেন, বিমানবন্দরের অগ্নিকাণ্ডের মতো ঘটনা যেন আর না ঘটে সে বিষয়েও সতর্ক আছে সরকার। বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। এ সময় তদন্ত কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র সচিব জানান, তুরস্কে পাঠানো ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর তদন্ত রিপোর্ট নভেম্বরের মাঝামাঝি দেওয়া হবে। অস্ত্র চুরির প্রসঙ্গে তিনি বলেন, অস্ত্র চুরি হয়েছে কিনা তা ঘটনাস্থল খতিয়ে দেখার পর নিশ্চিত করে বলা যাবে। এরই মধ্যে মালামালের তালিকা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। তুরস্ক থেকে একটা টিম এসেছিলেন, ফায়ার ইনসিডেন্ট তারা তদন্ত করেছে। এরা ফরেনসিক টেস্টের জন্য এখান থেকে কিছু বিষয় নিয়ে গেছে তাদের ওখানে। অন্যান্য কেপিআইগুলোতে যাতে এই ধরনের ইনসিডেন্ট রোকা যায় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। ওখানে যে মালামালকে ছিল এই লিস্টটা পুরোটা আমাদের জোগাড় করতে হয়েছে। এরা বাই নেম এখন আমাদের কাছে চলে আসতেছে যে আপনার সার্টিফিকেট দেন যে ফায়ার হয়েছিল, এই জন্য নির্দিষ্ট অথরিটি আছে। ফলে এটা ঠিক এক্স্যাক্টলি নিশ্চিত করে বলা যাবে না যে এই জিনিসগুলো হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের লাগেজ ভ্যানের স্প্রিং ভেঙে যাওয়ার ঘটনায় প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। দুপুরে মোবারকগঞ্জে রেল স্টেশনে হয় এই ঘটনা। ট্রেন চালক আমিনুল ইসলাম জানান, খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটি কালীগঞ্জ সীমান্তে প্রবেশের পর পেছনের লাগেজ ভ্যানের চাকায় সমস্যা দেখা দেয়। পরে মোবারকগঞ্জে থামার পর ঢাকার চাকার স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি নজরে আসে বলে জানান তিনি। এরপর 1 ঘন্টা পর স্প্রিং মেরামত করা হলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। পদত্যাগ করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে আসছে আয়ারল্যান্ড সিরিজে দায়িত্ব পালন করবেন তিনি। অনানুষ্ঠানিক সূত্রে খবর, বিসিবির উপর অভিমান করেই চাকরি ছেড়েছেন এই কোচ। সালাউদ্দিনের পদত্যাগের পত্র পাবার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তবে এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে মন্তব্য করবে বোর্ড, জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের কোচ তিনি। তামিম সাকিবরা অফ ফর্মে পড়লে ব্যাটিংয়ে উন্নতির প্রয়োজন হলেই ছুটে যেতেন তার কাছে। দেশের সেরা কোচের অলিখিত ট্যাগটা দেয়া হয়েছিল তার গায়েই। সেই সালাউদ্দিনকে 2024 সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেন তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অনেক প্রত্যাশা নিয়ে জাতীয় দলে দ্বিতীয় দফায় যুক্ত হন সালাউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজে প্রথম অ্যাসাইনমেন্টেই স্বাগতিকদের টি-20তে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। শুরুটা ভালোই হয় সালাউদ্দিনের। সেই ধারাবাহিকতা টি-20তে বজায় ছিল সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগ পর্যন্ত। কিন্তু সেই মধুর শুরুটা খুব বেশি দিন স্থায়ী হলো না। সালাউদ্দিনের বিরুদ্ধে গেল 2 সিরিজ ধরে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ড্রেসিং রুমে তিনি নাকি গড়েছেন কোরাম, পছন্দের ক্রিকেটারদেরই নাকি দিচ্ছেন বাড়তি সুবিধা। বিশেষ করে অফ ফর্মের মাঝে জাকের আলীর অধিনায়কত্ব পাওয়া আর ম্যাচ খেলানোয় কাঠগড়ায় তোলা হয় তাকে। এমন পরিস্থিতিতে বুধবার বিসিবিতে এসে পদত্যাগের চিঠি দেন মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবিতে এলেও গণমাধ্যমে কথা বলেননি তিনি। তাই তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর মেলেনি তার কাছ থেকে। কেন দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন? তবে অনানুষ্ঠানিক সূত্রে খবর, সমালোচনায় ভেঙে সরে দাঁড়াননি তিনি, বরং বিসিবির উপর অভিমান থেকেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সালাউদ্দিন ও দলের কিছু ক্রিকেটারকে নিয়ে অতিরঞ্জিত সমালোচনার কোনো প্রতিবাদ করেনি ক্রিকেট বোর্ড। কেন কোচিং স্টাফ ও ক্রিকেটারদের পাশে নেই বিসিবি, সেই ক্ষোভ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন। তবে পদত্যাগ করলেও 1 মাসের নোটিশ পিরিয়ডে কাজ করছেন তিনি। অর্থাৎ আসছে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের 2 টেস্ট আর 3 টি-20 সিরিজে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন। মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, নিজেদের মধ্যে আলোচনা করে ভবিষ্যতে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করবে বোর্ড।
হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, সব খবরে আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জোকসুর ভোট গ্রহণ আগামী 22 ডিসেম্বর বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোস্তফা হাসান। তফসিলে জানানো হয়, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 12ই নভেম্বর। মনোনয়ন ফর্ম বিতরণ 13 নভেম্বর থেকে 17ই নভেম্বর পর্যন্ত, আর জমাদান 17 থেকে 18ই নভেম্বর। প্রার্থীদের ডোপ টেস্ট 27 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 3 ডিসেম্বর। প্রচারণা চালানোর সময় 9 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর। তবে ভোট গ্রহণের দিন ডিসেম্বরের প্রথমার্ধে না নির্ধারণ করে 22 ডিসেম্বর করায় এটিকে পক্ষপাতমূলক আচরণ বলছে ছাত্র শিবির, ছাত্র শক্তি, আপ বাংলাদেশ ও বাম ছাত্র সংগঠনের নেতারা। বিগত সময়ে যে রাজনীতির জন্য হাজারো মানুষের প্রাণ গিয়েছে, মানুষ ফ্যাসিজমের শিকার হয়েছে, ক্ষমতায় থাকার জন্য সেই হত্যার রাজনীতি আর চাই না বলে মন্তব্য করেছেন ঢাকা 14 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা আক্তার তুলি। দুপুরে গণমিছিল শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের 1 বছর পার হয়ে গেলেও এখনো গণহত্যার বিচার হয়নি। যতদিন পর্যন্ত বিচার সম্পন্ন না হবে ততদিন বিচার বহির্ভূত গণহত্যার বিচারের দাবি চলমান থাকবে বলে জানান তিনি। এছাড়াও তিনি ঢাকা 14 আসনের মানুষের সকল সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বলেন, নাগরিক অধিকার প্রতিষ্ঠান লক্ষ্যে প্রতিটি সামাজিক প্রতিষ্ঠান নির্দ্বিধায় কাজ করতে পারবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা চাই, যে নতুন বাংলাদেশ, যে মানবিক বাংলাদেশ, সত্য ও স্বাধীন বাংলাদেশ চাই। সকলের আকাঙ্ক্ষা, এটা আমাদের সকলের আকাঙ্ক্ষা। আমি এই পদযাত্রায় আপনাদের সকলকে আমার পাশে চাই। মনে হচ্ছিল প্রথমবার অনূর্ধ্ব 19 দলে ডাক পেয়েছি। এভাবেই প্রথমবার জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার অনুভূতি ব্যক্ত করলেন মোহাম্মদ আশরাফুল। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চাওয়াই কোচ হতে পেরেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার। আশরাফুলের মতে আয়ারল্যান্ড সিরিজে ভালো ভূমিকা রাখবে মিকি আর্থারের দাওয়াতে ডার্বিশায়ার কাউন্টির ড্রেসিং রুম ভিজিট। যে কোনো প্রথম সবসময়ই আনন্দের। প্রথম ব্যাট কিংবা প্রথমবার জাতীয় দলের ডাক পাওয়া, ব্যাটিং কোচ হয়ে প্রথমবার জাতীয় দলের কোচিং সেটআপে আসা মোহাম্মদ আশরাফুলের অনুভূতিও তাই। অনুভূতিটা এক্স্যাক্টলি ঠিক কেমন হয়েছিল আপনার? না, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম যখন আমি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে সুযোগ পেয়েছিলাম 2000 সালে শ্রীলঙ্কা ট্যুরে। বাংলাদেশ টিমে ব্যাটিং কোচ হিসাবে এটাও একটা ওই সেমই আমি বলবো যে আন্ডার-19-এ যে সুযোগ পেয়েছিলাম। ঢাকা বিভাগের কাউন্সিলর ছিলেন আশরাফুল। নিজের রোল মডেল আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন করবেন বলে জায়গা ছেড়ে দেন অ্যাশ। সেই বোর্ড প্রেসিডেন্টের চাওয়ায় ব্যাটিং কোচ হয়েছেন আশরাফুল। জানিয়ে রাখা, জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে বছর 3 আগে লেভেল 3 সম্পন্ন করার ব্যবস্থাও করে দিয়েছিলেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। যখন আমি ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি করি, আমার 50 পার্টনার ছিলেন বুলবুল ভাই। 190 যখন করলাম শ্রীলঙ্কাতে, তার আগে আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম, তখন উনি মালয়েশিয়ায় ছিলেন। তো ওনার সাথে কথা বলার পরে তারপরে সিরিজটাতে গেলাম এবং 190ও করেছিলাম। বুলবুল ভাইয়ের মাইন্ডে ছিল যে এরকম প্ল্যান ছিল, কিন্তু আমি যে কাজ করছি এবং আমার যে স্বপ্ন, এটা উনি জানতেন। আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার। যাত্রাটা শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগকে কোচিং করিয়েছেন আশরাফুল, তাই এই ফরম্যাটের কোচিং সম্পর্কেও তার ধারণা আছে। পাশাপাশি এবছরই ডার্বিশায়ার হেড কোচ মিকি আর্থারের নিমন্ত্রণে কাউন্টি দলটার ম্যাচ দেখে ড্রেসিং রুমে থেকে টপ লেভেল কোচিং সম্পর্কেও আশরাফুলের পোক্ত ধারণা হয়েছে। ডার্বিশায়ারের সাথে কাজ করার যে এক্সপিরিয়েন্সটা, সেটা তো অবশ্যই আমাকে হেল্প করবে। এবং আমি যেহেতু রিসেন্টলি ফার্স্ট ক্লাস টিমেও কাজ করে এসেছি, T20 এবং 4 ডে 2টা ম্যাচে ছিলাম, তো অবশ্যই আমাকে তো হেল্প করবে। বিপিএল এর দল রংপুর রাইডার্সের সহকারী কোচ আশরাফুল। পাশাপাশি ডিপিএল এ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হেড কোচ ছিলেন আশরাফুল। ছিলেন নারী প্রিমিয়ার লিগে গুলশান ইউথ ক্লাবের হেড কোচও। তাদের সাথে কাজ করাটা সহজ হবে আশা করি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।